দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ একটা বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। সেটা হলো এই বিষয়টা মনে পড়লো এই কারণে, এই যে মিটফোর্ড হাসপাতালের সামনে যে অত্যন্ত শান্তিপ্রিয়, শান্ত, ভদ্র একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে দিবালোকে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা হলো। আমরা চারটা লোককে দেখলাম দৃশ্যমান। যেই লোকটা বড় একটা পাথর দিয়ে আঘাত করলো, তার আঘাতেই মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সে তার শরীরের উপরে একটা লাফ দিয়ে উঠে একটা ঝাঁকি দিয়েছে। এটা আর সাক্ষী প্রমাণ লাগে না, আর অত টানাটানি করা লাগে না। ডাইরেক্ট আমাদের ধারণা, আমাদের মতামত, ডাইরেক্ট এই অপরাধীদেরকে ক্রসফায়ারে দিলেই সবাই খুশি হবে এবং মিলাদ দিবে। তবে এইটার কতটুকু বিচার হবে আমরা সন্ধিখানে আছি। তার কারণ এদেশে এরকম ঘটনা একটা নয়, আরও বহু ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয় না এবং এর বিচারও হয় না। আমরা যদি সেই 18 বছরের ইতিহাস বলি, তাহলে সাগর রুনি সাংবাদিক দম্পতি, তাদেরকে মেরে ফেলা হলো, খুন করা হলো বাসার ভিতরে। তদানীন্তন প্রধানমন্ত্রী সাংবাদিকদের কাছে বললেন, কারো বাসার ভিতরে ঢুকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই ঘটনার পরে সৌদি আরবের রাষ্ট্রদূত বা অ্যাম্বাসির যে কোনো কর্মকর্তা, বিষয়টা ভুলে গেছি, তিনি মর্নিং ওয়াক করতে বের হলেন, সেই সময় তাকে মারা হলো। তখন জাতি প্রশ্ন করেছিল, বাসার ভিতরে নিরাপত্তা দিতে পারবেন না, এটা তো রাস্তার ভিতরে, রাজপথে, এইটা কি হলো? তো এরকম কথা যখন যেভাবে হোক, আমরা নিজের দোষকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা আমাদের কথা বলি। বিএনপির আমলে আলতাফ হোসেন চৌধুরী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি বলেছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। এটা হলো একেবারেই স্বাভাবিক কথাবার্তা। এটা হলো মসজিদের ইমামের কথা। এই কথা উনি বলেছিলেন। এই কথার তীব্র সমালোচনা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই বাস্তব সত্য কথা মানায় না, আল্লাহর মাল আল্লাহ নিছে, করার কি আছে। এই কথা যদি বলে তাহলে সন্ত্রাসীরা তো আরও প্রশ্রয় পেয়ে যাবে। এই কথা বলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, যদিও 100% সত্য কথা। এটা বলবে মসজিদের ইমাম সাহেব। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, সন্ত্রাসী তুমি যেই হও না কেন, এই রক্তের দাগ শুকানোর আগেই তুমি যে দলের হও না কেন, তোমায় যত হাত লম্বা হোক তোমার, তুমি আকাশে কিংবা পাতালে থাকো না কেন, তোমাকে ধরে আইনের আওতায় এনে তোমার বিচার কার্য করা হবে। এই কথা এরকমভাবে বলতে হবে। ঠিক এখনে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এরকম কথা কেউ বলে না। এখন এই যে পরবর্তীতে যে আমি ডায়লগ দিলাম, এরকম সুরেই কথা বলে সবাই, কিন্তু আসলে কি এরপরে কোনো বিচার কার্যক্রম হয় না। তো এখন এই যে মিটফোর্ডের এই ঘটনার যে কী বিচার হবে জানি না। আমি যদি উদাহরণস্বরূপ বলি, যে একটা জিনিস মনে রাখা ভালো, যে সিলেটে কিন্তু অর্থনীতিবিদ তৈরি হয়। সিলেটের মাটিটা এরকম, সেখানে অর্থনীতিবিদ তৈরি হয়। এই অর্থনীতিবিদ সাইফুর রহমান, তারপরে কিবরিয়া সাহেব, এরকম আরও যত অর্থনীতি, আব্দুল মুহিত, এরকম তিনজনের নাম তো বললাম, এরা সিলেটের অর্থনীতিবিদ। তো সিলেটের অর্থনীতিবিদ বলছি এই কারণে যে, দুধ রাখো, আমি এটা কাজে আছি, দুধটা রাখো। সিলেটের অর্থনীতিবিদ বলছি এই কারণে যে, কিবরিয়া সাহেব আওয়ামী লীগ সরকারের একজন অর্থমন্ত্রী ছিলেন। শুনেছি তিনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ভালো রেজাল্টের অধিকারী ছিলেন। তিনি ইকোনমিক্সে এবং সিএ ফার্স্ট হয়েছেন, এরকম কথা আমরা শুনেছি। তারপর বিরোধী দল বলতেছে যে উনি
অর্থনীতিতে ফার্স্ট হইতে পারেন, কিন্তু উনি যে বাজেট ঘোষণা করেছেন এই বাজেটে আমরা জিরো দিতে পারতেছি না। এইভাবে কথা বলে মানুষকে হেয় করা হয়, খাটো করা হয়। তা আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি কিবরিয়া সাহেব একজন অর্থমন্ত্রী, অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, ভদ্র মানুষ ছিলেন। এই মানুষের শত্রু থাকার কথা না। সেই মানুষটা একটা মফস্বলে একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে গিয়ে তাকে আত্মাইয়ের হাতে প্রাণ দিতে হয়। সেই সময় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, অত্যন্ত দাপটের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার একজন অর্থমন্ত্রী আততায়ীর হাতে মারা যাওয়া, এটা আমার কাছে যেন মনে হয় যে পিতার হাতে পুত্রের খুন, অথবা পুত্রের হাতে পিতার খুন, এরকমই মনে হয়। উনি যখন ওনাকে যখন খুন করা হয়, দেশবাসী চোখের পানি ফেলেছে এবং ওনার বিচারের দাবি করেছে। এবং বিশেষ করে ওনার ভাগ্নি তারানা হালিম, তার নেতৃত্বে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। নীলিমা সাদা কাপড়ে ওনার বিচার দাবি করে স্বাক্ষর নেওয়া হয়েছে, এবং সেখানে বহু কুকুর দিয়ে ওই রক্তর ঘেরান নেওয়া হয়েছে। তা আমি বোকা কিনা জানি না, যেভাবে গাছের সাথে রক্ত শুকিয়েছিল, মাটির সাথে রক্ত শুকিয়েছিল, র্যাব কতগুলো শক্তিশালী কুকুর দিয়ে ওই রক্তের ঘেরান শুকিয়েছে, ঘেরান নিয়েছে, আস্বাদন নিয়েছে। আমি কি বোকা জানি না, আমার কাছে মনে হলো যে এই কুকুরের মাধ্যমে যেহেতু ঘেরান নেওয়া হয়েছে, মনে হয় এই 2-1 দিনের ভিতরে এই অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে এবং আইনের আওতায় আনা হবে। এখন কথা হলো, সেটা তো সম্ভব হলো না। তাহলে এই যে কুকুর দিয়া যে এই যে রক্তের ঘেরান নেওয়া, এটা একটা আই ওয়াশ, পাবলিকের আন্দোলনকে সীমিত করার একটা প্রক্রিয়া কি হলো? চেষ্টা তো কম করা হয় নাই। আজকে বাংলার মাটিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তার একজন শক্তিশালী অর্থমন্ত্রী, অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, সাইফুর রহমান সাহেবও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সেটা ভিন্ন জিনিস। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরও রোড অ্যাক্সিডেন্টে কোন গাড়িতে কোন বাসে সেই ড্রাইভার এবং সেই বাসের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে কিনা সেটা আমার মনে নেই। তবে কিবরিয়া সাহেবের যে ঘাতক, তাদের শাস্তির জন্য বড় ধরনের আন্দোলন করা হয়েছে, বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারানা হালিমের নেতৃত্বে নীলিমা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি নিজেও সেই সাদা কাপড়ে স্বাক্ষর করেছি, তার বিচার চেয়েছি, কিন্তু বিচার তো হয়নি। আর জীবনে হবে বলে সম্ভাবনা আছে, হয়নি। জানি না আওয়ামী লীগ সরকার তার নিজের অর্থমন্ত্রী মারা গেল, সে ক্ষমতা থাকা অবস্থায় এই বিচারটা করা সম্ভব ছিল কিনা, সাগর রুনির হত্যার বিচার করাটা সম্ভব ছিল কিনা। বিশ্বনাথ, সেই ভিক্টোরিয়া পার্কে বিশ্বনাথকে ছাত্রলীগের ছেলেরা মেরে ফেললো, বিশ্বনাথ কি শিবির ছিল কিনা জানি না। সেই বিচারগুলো হলো না, আজ পর্যন্ত হয়নি। তবে এই মিটফোর্ডের এই ক্ষুদ্র ব্যবসায়ীর বিচার হবে, এটা আমরা কি করে নিশ্চিত হতে পারি? কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া সাহেব অত্যন্ত লার্নেড এবং ভদ্র মানুষ। তিনি শেষ পর্যন্ত কী করলেন, তার বাবার বিচার না পেয়ে তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি অসন্তোষের ক্ষোভ প্রকাশ করে তিনি আওয়ামী লীগ থেকে অব্যাহতি দিলেন, আওয়ামী লীগকে রিজাইন দিলেন, আওয়ামী লীগকে আলবেদা জানালেন। তিনি নুরুর সাথে মিলে গণ অধিকার পরিষদ নামে একটি সংগঠন দাঁড় করালেন। নুরুর কোয়ালিটি আর রেজা কিবরিয়ার কোয়ালিটি আসলে এক না। রেজা কিবরিয়া একজন মেধাবী লোক, একজন শিক্ষিত লোক। নুরু শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, নিঃসন্দেহে একজন ভালো শিক্ষিত লোক। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করাই তো একটু বিরাট ব্যাপার, তারপরে ইংলিশে। আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে চান্স পাইনি, নুরু পেয়েছে, নিশ্চয়ই অনেক মেধাবী, অনেক ভালো স্টুডেন্ট। সেই নুরু যে মেধা, রাজনৈতিক দর্শন,
সেই রাজনৈতিক দর্শনের কাছে রেজা কিবরিয়া হেরে গেছে। রেজা কিবরিয়া ছিল পার্টির সভাপতি অথবা আহ্বায়ক, নুরু ছিল তার সেকেন্ড ম্যান। কিন্তু নুরু, যেটাকে বাংলা ভাষায় বলা হয় যে মাথায় লবণ রেখে বড়ই খাওয়া, সেই কাজটা করেছে। মাথায় কাঁঠাল ভেঙে কাঁঠাল খাওয়া, সেই কাজটা করেছে। এবং সেই কাজ করার মতন কৌশল বুদ্ধি নুরুর আছে। রেজা কিবরিয়া সাহেবের মাথায় লবণ রেখে বড়ই খেয়েছে। এটা আর কিছুই করতে পারে নাই। শেষ পর্যন্ত বাধ্য হইয়া রেজা কিবরিয়া সাহেব এই পার্টি থেকে অব্যাহতি নিয়েছে। এখন সে কী করে আমাদের জানা নেই। তবে নুরু তো তার পার্টি তো আপন গতিতে চলছে। ওখানে কথা ছিল এই যে নুরু একটা সংগঠন, জঙ্গি সংগঠন মোসাদ্দেক, সেখান থেকে সে 400 কোটি টাকা এনেছে। তো এটা কি কতটা সত্য মিথ্যা আমরা জানি না। সেই টাকার হিসাব নিকাশ তো কারোর কাছে দেওয়া হয়নি, চাওয়ার মতো কেউ নেই। রেজা কিবরিয়া সাহেবের কাছে কী বা প্রমাণ আছে? এটা নুরুর একটা টেকনিক বা কৌশল। আজকে নুরুকে অনেক সংস্থা, অনেক সংগঠন, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান তাকে বিভিন্নভাবে আর্থিক সাপোর্ট দেয়, সে রাজনীতিতে সচল। সেটা নিয়ে আমি বলছি না। আমি নুরুকে বলি যে তার ভিতরে রাজনৈতিক ক্যাপাসিটি, রাজনৈতিক প্রজ্ঞা তৈরি হচ্ছে। সে রাজনীতিতে আস্তে আস্তে আগাতে পারবে বলে আমার ধারণা। এবং তার কথাবার্তার ধরন অনেক স্ট্যান্ডার্ড এবং সুন্দর কথা বলে। পাশাপাশি হিরো আলমকে নিয়েও একটা ছক্কার গুটি চাল চলছে। হিরো আলম সে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টে সব নির্বাচন করে। এবং জামাত ইসলাম একটা কথা বলে, যদি নিরপেক্ষ নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। তো এই কথাটা বলে রাখা তাদের ভালো, যে তারা জানে যে তারা হতে পারবে না। না হতে পারলে তারা বলবে আমরা তো আগেই বলছিলাম নির্বাচন সুষ্ঠু হলে। তাহলে তার মানে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি। যাই হোক, নির্বাচন 100% যদি সুষ্ঠু হয় আর জামাত হতে না পারে, জামাতের ওই কথাটা থেকেই যাবে। যাই হোক, আমি এইখানে আবার জামাত ইসলামকে পেঁচাতে চাচ্ছি না, নুরুকেও পেঁচাতে চাচ্ছি না। প্রসঙ্গক্রমে বললাম, কথায় তো কথা চলে আসে। তা আমি যে উদাহরণটা দিয়ে বললাম যে কিবরিয়া সাহেবের বিচার আজ পর্যন্ত হয় নাই, সাগর রুনির বিচার আজ পর্যন্ত হয়নি, হবে কি না জানি না। এতদিন তো আমরা ফ্যাসিস্ট সরকারের দৌড় দিয়েছিলাম, এই সরকার এসেই বা কী বিচার করেছে। তো এখন ওই যে লিটু ঝিনাইদার, ওটা তো কার্যকর হয় নাই। আর এই যে বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের যে রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান সাহেব এবং আব্দুল হামিদ সাহেব, তারা যে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তারা দলীয়, আওয়ামী লীগের দলীয় ফাঁসির আসামিকে যে তারা ক্ষমা করে দিয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে আমার জানা নেই। বিষয়টি ভাবা দরকার। জামাত ইসলামের একজন ফাঁসির আসামিকে এই অন্তর্বর্তীকালীন সরকার বেকসুর খালাস দিয়েছে। এটাই বা বেকসুর কীভাবে হয় একেবারে জানি না। তবে জিল্লুর রহমান সাহেব এবং আব্দুল হামিদ সাহেব যতগুলো ফাঁসির আসামিকে ক্ষমা করে দিয়েছে, সেগুলো একটু তলিয়ে দেখা দরকার। আমি সেগুলোকে ফাঁসি দিতে বলছি না, একটু খতিয়ে দেখা দরকার যে তাদেরকে ক্ষমা করার মতো না বিচারের আওতায় আনার মতো। তো আমি এত কথার অন্তরালে যে কথাটা বলতে চাচ্ছি যে বর্তমানে যে দুইটা ঘটনা, এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয়। আর তদন্ত বলতে ওই যেই সোহাগকে যারা মেরেছে, সেটা তো দেশের 18 কোটি মানুষ দেখছে, চোখে আঙ্গুল দেখাতে হবে না, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়। টি শার্ট পরনে যেই লোকটা বড় একটা পাথর দিয়ে তাকে সর্বশেষ হিট করলো, মাথায় মৃত্যু নিশ্চিত করলো। মৃত্যু বোধহয় আগেই হয়েছিল, তারপরে তার লাফ দিয়ে তার গায়ের উপরে উঠে লাফালাফি করলো। তো এইটা যেন দ্রুত বিচার হয়, এই কথাটা বলার উদ্দেশ্যে আমি এত কথা বললাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।